আশা করবো সবাই ভালো আছিস। তোদের যে থার্মাল প্রপার্টিস অফ ম্যাটারটাকে নিয়ে আমরা ডিসকাশন করছিলাম, সেই ডিসকাশনের মধ্যে আমরা দুটো ভিডিওস অলরেডি দিয়েছিলাম। তার মধ্যে আমরা থার্মাল প্রপার্টিসের বেসিক ডিসকাশনটা অনেকটাই কভার করে নিয়েছি। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব মোটামুটি সেটা হচ্ছে কি রৈখিক বিবর্ধন, আ- তার আয়তনের বিবর্ধন এবং তার ক্ষেত্রফলের বিবর্ধন। এই জিনিসটাকে নিয়ে আমাদের আজকের মোটামুটি বেসিক ডিসকাশনটা লেগে থাকবে। সেখানটার রেসপেক্টই আজকে তোদের কিন্তু কাজকে স্টার্ট করতে হবে। তো সেই কথা মাথায় রেখে তোরা চল যে আমরা আজকে যে জিনিসকে নিয়ে ডিসকাশন করব। তাহলে প্রথমেতেই তোরা টপিকের নাম নিয়ে নে। দেখ সেখানটাতে আসছে কি না, লিনিয়ার এক্সপ্যানশন। ওকে, মানে আমাদের এখান থেকে যাকে নিয়ে ডিসকাশন স্টার্ট করছি সেটা আসছে কি দেখতো, লিনিয়ার এক্সপ্যানশন। মানে বাংলায় যাকে বলতে গেলে বলবো কি না, রৈখিক বিবর্ধন। ওকে, এবারে তো তোরা একটা কথা খুব কমন জিনিস তোরা শিখেছিস যে কোনো বডির ওপরেতে আমরা যদি তাপ দিই বাইরে থেকে, তো তখন তার যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা ইনক্রিজ করে। কেন দৈর্ঘ্য ইনক্রিজ করে? না, খুব কমন কথা আসছে যে যে বিভিন্ন মলিকুলস থাকে সেই মলিকুলস গুলোর মধ্যে ডিস্টেন্স তাপ শক্তি পাওয়ার সাথে সাথে বেড়ে যায়। তাই তাপ শক্তি পাওয়ার সাথে সাথে যদি বিভিন্ন মলিকুলের ডিস্টেন্স বেড়ে যায়, নিশ্চয়ই আমাদের কাছে কথা আসছে যে পুরো যে স্ট্রাকচারটা আছে তার দৈর্ঘ্যটা অনেকটাই বেড়ে যাবে। সেই কথা মাথায় রেখেই কিন্তু আমরা বলি কি কোনো জিনিসের লিনিয়ার এক্সপ্যানশন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যখনই আমরা কি করি, ইফ হিট ইজ গিভেন, হিট বলতে আমরা কি বুঝি না, বাইরের দিক থেকে তাপ শক্তি প্রয়োগ করি। ওকে, তখন আমাদের বুঝবো কি, তখন দেন লেন্থ উইল চেঞ্জ। ওকে, অর্থাৎ তখন আমরা দেখছি কি দৈর্ঘ্যের পরিবর্তন হবে। দেন লেন্থ উইল চেঞ্জ। সিম্পল কথা, খুবই কমন কথা। এবারে নিশ্চয়ই বুঝতে পারছিস যে যদি আমি বেশি পরিমাণ তাপ প্রয়োগ করি তাহলে দৈর্ঘ্যটা বেশি পরিমাণ বাড়বে। তাহলে আমাদের বলা উচিত কি যে দেখ, দৈর্ঘ্যের যে পরিবর্তন সেটা কার সাথে পরিবর্তন হবে, বা সেটা প্রপোর্শনাল টু কি আসবে, তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন বলতে আমি কি বোঝাবো, ডেল্টা থিটা। তাহলে আমি এখান থেকে যে কথাটা বুঝিয়ে দিচ্ছি ডেল্টা থিটা, সেটা মানে আমি বুঝিয়ে দিচ্ছি কি তাপমাত্রার পরিবর্তন। তাহলে তাপমাত্রার পরিবর্তন যেরকম করব সেই অনুযায়ী দৈর্ঘ্যের পরিবর্তনও কিন্তু আমাদের হতে থাকবে। হলো? এবারে তো দেখ, যদি আমাদের কাছে একটা ছোট্ট এই পেনটা আছে, পেনটাতে তাপ দিলাম, পেনটা যতটা না বাড়বে, আমি যদি বলি ছোট্ট এরকম আর একটা অবজেক্ট আছে, সেটা কি ততটা বাড়বে? নিশ্চয়ই উত্তরটা না। যেটা বড় অবজেক্ট সেটা বেশি বড় বাড়বে, যেটা ছোট অবজেক্ট সেটা সেরকম ভাবে কম পরিমাণে বাড়বে। অর্থাৎ আমরা যে বলছি তাপমাত্রা দিলে আমাদের বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন হবে, সেটা বললাম কি টেম্পারেচারের বা উষ্ণতার পরিবর্তনের সাথে সমানুপাতিক। ঠিক একই রকম ভাবে আমাদের পরবর্তী পয়েন্টটাতে কি বলতে হবে, বেশি দৈর্ঘ্যের বস্তুটি বেশি পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে বেশি দৈর্ঘ্যের বস্তু বেশি বৃদ্ধি পাবে। খুব সহজ কথা এটা। ওকে, অর্থাৎ আমরা এটা বলতে পারবো, দেখ যেরকম ভাবে বললাম যে দৈর্ঘ্যের পরিবর্তন ইজ প্রপোর্শনাল টু ডেল্টা থিটা, ঠিক একই রকম ভাবে আমরা বলবো কি দৈর্ঘ্যের পরিবর্তন ইজ প্রপোর্শনাল টু তার যে অরিজিনাল লেন্থ ছিল। তাহলে এই দুটো কথাকে যদি আমি একসাথে সাম আপ করে নিই, সাম আপ করে নিলে কি দেখতে পাবো দেখ তো, একবার বলছি ডেল্টা এস ইজ প্রপোর্শনাল টু ডেল্টা থিটা, আবার বলছি কি ডেল্টা এল ইজ প্রপোর্শনাল টু এফ। তাহলে দুটোকে যদি আমি সাম আপ করে লিখি, এটা আর এটা, এই দুটোকে মিলিয়ে লিখলে কত দেখতে পাবো, ডেল্টা এল ইজ প্রপোর্শনাল টু এল ইন্টু ডেল্টা থিটা। এবারে দেখ, প্রপোর্শনাল সাইন হাঁটাতে গেলে আমরা সবাই শিখেছি কি একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। তাহলে প্রপোর্শনাল সাইন হাঁটালাম, হাঁটানোর জন্য একটা কনস্ট্যান্ট নিয়ে এলাম, সেটা আসছে কি, সেটার নাম দিচ্ছি কি আলফা। যেন কেউ ভুল করে ফেলিস না, এখানেরটা আমাদের হচ্ছে কি সমানুপাতিকের চিহ্ন, এখানেরটাকে আমি যেটা বললাম সেটা আসছে কি আলফা। এই আলফাটা, এটাকে বলা হয় কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই যে আলফা, এটাকে আমি কি বলছি, এটাকে বলছি কি দেখ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই জিনিসটাকে আমাদের বলা হয় কি দৈর্ঘ্য
প্রসারণ গুণাঙ্ক। এটাকেই ইংরেজিতে বলা হয় কি টেম্পারেচার কোএফিসিয়েন্ট, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। হলো। তাহলে আমরা এখান থেকে দেখে নিচ্ছি কি কোনো বস্তুর তাপমাত্রা দেওয়ার সাথে সাথে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। সেটা যে যত বেশি বড় অবজেক্ট হবে তার তত বেশি দৈর্ঘ্যের পরিবর্তন আসবে। আর এটাও সাথে সাথে শিখে নিলাম কি জিনিস, যে তাপমাত্রার যদি বেশি পরিবর্তন করি বস্তুটার দৈর্ঘ্য তত বেশি বৃদ্ধি পাবে। আর এটাও সাথে সাথে শিখে নিলাম যে প্রপোর্শনাল সাইন হাঁটা থেকে একটা ধ্রুবককে নিয়ে আসতে হয়, যে ধ্রুবকটার নাম হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যাকে ইংরেজিতে আমরা বলি কি টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। রাইট? তাহলে আমাদের এখান থেকে অনেকগুলো জিনিস শিখে নিলাম। এবারেতে দেখ আমরা কয়েকটা কথাকে এখানেতে বলবো। তার মধ্যে প্রথম কথা আসছে কি দেখ তো, আলফা তো ঠিক আছে, ডেল্টা এল, ডেল্টা এল বলতে আমি বোঝাবো কি না, সেটা হচ্ছে কি দৈর্ঘ্যের কতখানি পরিবর্তন হয়েছে, মানে আমরা কি বলবো নতুন দৈর্ঘ্য মাইনাস পুরানো দৈর্ঘ্য। মানে আমি এখান থেকে বলতে চাইছি কি এল ড্যাশ সেটা হচ্ছে কি নিউ লেন্থ, এল সেটাকে বলছে কি অরিজিন। তাহলে নতুন লেন্থ আর পুরানো লেন্থের যে তফাৎ সেটাকেই আমি বলবো কি ডেল্টা এল। তাহলে এখানেতে যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণটা থেকে আমরা কি লিখতে পারবো, এল ড্যাশ মাইনাস এল ইকুয়াল টু এল ইন্টু আলফা ইন্টু ডেল্টা থিটা। তাহলে এল ড্যাশ তার ভ্যালু কত চলে আসবে, এল প্লাস এল আলফা ডেল্টা থিটা। তাহলে সেখান থেকে এল কমন নিয়ে নিলে কত পাবো, ওয়ান প্লাস আলফা ইন্টু ডেল্টা থিটা। তাহলে এখান থেকে আমরা যে আলোচনা করলাম পড়ার সাথে সাথে আমরা পেয়ে নিলাম কি যে কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটালে তার দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে, এবং দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে সাথে তার যে নতুন দৈর্ঘ্য হবে তার ভ্যালু কত পেয়ে যাব না, এই সমীকরণটাকে দিয়ে পেয়ে যাব। ওকে, তাহলে এটা হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তনের জন্য নতুন দৈর্ঘ্যের ফর্মুলা। তাহলে এটা হয়ে গেল কি ফর্মুলা অফ নিউ লেন্থ ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে টেম্পারেচারের পরিবর্তনের সাথে সাথে নতুন যে দৈর্ঘ্য হবে তার ফর্মুলাটা হয়ে গেল কত, এই জিনিসটাতে। বোঝা গেল পয়েন্টটা? এবারেতে আমরা যারা যারা এটাকে স্ক্রিনশট নিতে চাইছে স্ক্রিনশট নিয়ে নে, পরের কাজে যাও। এবারেতে দেখ তোরা তো দেখে নিচ্ছিস কি যে নতুন যে লেন্থটা সেটাকে লিখছিস কত, এল ড্যাশ ইকুয়াল টু এল ওয়ান প্লাস আলফা ইন্টু ডেল্টা। তাহলে দেখ এখান থেকে তোরা নিশ্চয়ই বুঝতে পারবি যদি আলফার ভ্যালুটা পজিটিভ হয়, পজিটিভ হয় বলতে বোঝাতে পারছি কি না গ্রেটার দ্যান জিরো হয়, তখন তোরা নিশ্চয়ই বলতে পারবি যে এল ড্যাশ হবে তার ভ্যালুটা কি থাকবে না পুরানো লেন্থের থেকে বেশি হবে। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা যদি পজিটিভ হয় সেখানেতে লেন্থটা আগের থেকে বেড়ে যাবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে ভ্যালুটা কতটা বলে দিচ্ছে কি, দেখ খুব সিম্পল কথা, যদি আলফা পজিটিভ হয়, ওকে, তখন আমরা শিখে নিলাম কি তখন দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। হলো। সাধারণত আমরা যেটুকুনি কথা বলতে পারি যে যত ধরনের আমাদের সলিড আছে সমস্ত সলিডই কিন্তু টেম্পারেচার বাড়ার সাথে সাথে তার দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে। তাহলে এর উদাহরণ হিসাবে আমি কিছু বলে রাখবো কি, এর উদাহরণ হিসাবে বলে রাখবো কি অল সলিড। এবার দেখ পৃথিবীতে সব জায়গাতে এক্সেপশন আছে, মানে ব্যতিক্রম আছে, এখানেতেও কিন্তু তার ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটার কথা কার কার কথা বলবো, যে দেখ সমস্ত সলিড তোর কিছু কিছু আলাদা জায়গা, সেই ব্যতিক্রম গুলো কে কে আছে দেখতো, সেই ব্যতিক্রম গুলো হচ্ছে
এক নম্বর আমরা মনে রাখবো হচ্ছে কাকে, না কার্বন। ওকে, কার্বনের কিন্তু উষ্ণতা বাড়ার সাথে সাথে সব সময়তে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় তা কিন্তু নয়। এরপরে তো আমাদের কার কথা মনে রাখবো, সেটা হচ্ছে কি ওয়াক্স। তারপরে তো মনে রাখবো কি প্লাস্টিক। তাহলে এই ধরনের যে কয়েকটা অবজেক্ট আছে এদের দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু মানে টেম্পারেচার বাড়ার সাথে সাথে কিন্তু দৈর্ঘ্যে বৃদ্ধি পায় না। তার বদলেতে তারা কি করে, তার বদলেতে তাদের মানটা কমে যায়। ওকে, অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছি কি এই রকম যে কিছু অবজেক্ট আছে তাদের ক্ষেত্রে আমাদের যেটা কথা আসছে কি, না উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, সেটাকে লিখলাম কি ডেল্টা থিটা, এখানটাতে দিলাম কত আপওয়ার্ড সাইন, মানে কি টেম্পারেচারের পরিবর্তনের সাথে সাথে আমরা যে কথা বলতে পারবো সেটা হচ্ছে কি, দেখ এল ড্যাশড উইল নট ইনক্রিজ, অর্থাৎ বুঝে নিলাম কি টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে যেটা বাড়বে এরকম নয়। সেখানেতে আমাদের কি আসবে, এল ড্যাশড মে রিডিউস। তাহলে এবারে তোরা একটু ভেবে দেখ, এল ড্যাশ কমে যাচ্ছে মানে নিশ্চয়ই সেখান থেকে একটা কথা আসছে কি, এই যে আলফা ছিল তার ভ্যালুটাকে নেগেটিভ হতে হবে। মানে যাদের ক্ষেত্রে এল ড্যাশ কমে যায়, ফর দ্যাট ওকে আমাদের মাথায় রাখতে হবে কি আলফা ইজ নেগেটিভ। তাহলে আলফা নেগেটিভ কার ক্ষেত্রে, তার উদাহরণ বললে আমরা কি বলবো, কার্বন, ওয়াক্স এবং প্লাস্টিক। এই সমস্ত মেটেরিয়ালের ক্ষেত্রে হচ্ছে কি আলফার মানটা নেগেটিভ। বোঝা গেল পয়েন্ট? এবারেতে আমরা একটা কাজ করি, চল এই যে আলফা আছে তাকে আমরা একটুখানি ডিফাইন করে নিই। তো আলফাটাকে ডিফাইন করতে গেলে আমাদের কিরকম ভাবে ডিফাইন করব, মানে আমাদের সংজ্ঞা দিতে বলছি, আমাদের পরীক্ষায় সংজ্ঞা পড়ে, তার জন্য আমরা কিরকম করছি দেখ, তার জন্য কি কথায় আসবো দেখ, আমরা দেখে নিলাম কি যে দেখ ডেল্টা এল ইকুয়াল টু এল ইন্টু আলফা ইন্টু ডেল্টা থিটা। তাহলে আলফা বলতে গেলে আমরা কত লিখতে পারবো দেখ তো, এই ডেল্টা এল বাই এল ইন্টু ডেল্টা থিটা, তাই তো? আমরা এখানে কাকে কি করতে চাইছি, না সেটার কথা প্রথমে থেকে ক্লিয়ার রেখে দে, আমরা করতে চাইছি ডেফিনেশন অফ আলফা। ওকে, সেই জায়গাটাকে আমরা দেখে নিতে চাইছি। তার জন্য আমরা এখান থেকে যে বেসিক ফর্মুলাটা শিখলাম সেই ফর্মুলাটাকে একটুখানি রিজিক করে দেখে নিলাম। এখানটা থেকে সংজ্ঞা কিরকম ভাবে দেখবো, দেখ যদি আমি বলি কি ইফ এল ইকুয়াল টু 1, অর্থাৎ বস্তুটার দৈর্ঘ্য ছিল কি একক, একক দৈর্ঘ্যের কোনো বস্তু, তার ক্ষেত্রে টেম্পারেচারের পরিবর্তনটাও করলাম কি আমাদের একক, তখন নিশ্চয়ই বলতে পারবো কি আলফার ভ্যালুটা কার সাথে সমান হয়ে যাবে, দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে সমান হয়ে যাবে। মানে আমরা এখান থেকে বলতে পারবো কি একক দৈর্ঘ্যের কোনো বস্তু, একক দৈর্ঘ্যের কোনো বস্তুর 1 ডিগ্রি উষ্ণতা পরিবর্তনের জন্য, একক উষ্ণতার পরিবর্তন মানে আমাদের কি বলতে পারছি, না 1 ডিগ্রি, একক দৈর্ঘ্যের কোনো বস্তুর 1 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনের জন্য ওকে যে পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয়, কারণ ডেল্টা এল মানে কি দৈর্ঘ্যের পরিবর্তন, যে পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয় ওকে তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। তাকে আমরা শিখে নিলাম কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। হলো, তাহলে এইরকম ভাবে আমরা শিখে নিলাম কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একটা সংজ্ঞা শিখে নিলাম। এটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সেটার ভ্যালু আমাদের কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এবারেতে আরো একটা কথা আমরা বলবো, সেটা হচ্ছে কি দেখ আহ সাধারণত সাধারণত এই আলফার ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট হয় না, আলফার মান কিন্তু বদল হতে পারে। এটা তাহলে তোদের কিসের জন্য এই লাইনটা দরকার, না এমসিকিউ এর জন্য দরকার।
তাহলে আমাদের এমসিকিউ এর জন্য যে গুরুত্বপূর্ণ পয়েন্টটাকে নোট ডাউন করে নিচ্ছি, সেটা আসছে কি দেখতো, আলফা ইজ নট কনস্ট্যান্ট। এটা কিন্তু মানে টেম্পারেচারের পরিবর্তনের সাথে সাথে এর কিন্তু ভ্যারিয়েশন পসিবল। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞার কথা চলে গেল। পরীক্ষার ক্ষেত্রে জেনারেলি এর ভ্যালুটা কিন্তু আমাদের প্রোভাইড করা থাকবে, তো সেটা নিয়ে আমাদের বেশি বদার হওয়ার দরকার নেই। এর পরের কথায় চলে যাব কি দেখ, সেটা হচ্ছে এর একক কি হবে। আলফার একক, কার এককের কথা বলছি, আলফা এর একক। তো দেখ না, এখান থেকে তোরা দেখতে পাচ্ছিস কিরকম ভাবে আলফা ইকুয়াল টু পেয়েছিস কত, ডেল্টা এল বাই এল ইন্টু ডেল্টা থিটা। তাহলে দেখ, দৈর্ঘ্যের একক একটা একটাকে বাদ দিয়ে দেবে, শুধু পড়ে থাকছে কি, ডেল্টা থি এর একক। মানে এখান থেকে আমরা বলতে পারবো কি, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। ওকে, তাহলে আমাদের এখান থেকে আলফা এর একক দেখে নিচ্ছি কত, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। বা যদি আমরা এটাকে তোর এসআই এককেতে বলি, তখন তার ভ্যালুটা চলে আসবে কত, কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে এই চলে গেল কার গল্প, না এই চলে গেল হচ্ছে আমাদের আলফার গল্প। বোঝা গেল? এবারেতে দেখ, সাধারণত সাধারণত এই ফর্মুলাটা লেখার সময় সাধারণত আমাদের কথা আসছে কি দেখ, এই যে ফর্মুলাটা লেখার সময়, অর্থাৎ কোন ফর্মুলাটার কথা বলছি, না টেম্পারেচারের পরিবর্তনের সাথে সাথে আমাদের নতুন লেন্থ কত আসবে তার পরিবর্তনের সময় সময় এল ড্যাশ ইকুয়াল টু আমরা লিখি কত, এল নট ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা থিটা লিখি, যেখানে এল নট সেটা থাকে কি, না লেন্থ অ্যাট 0 কেলভিন। ওকে, কিন্তু প্র্যাকটিক্যাল কাজকর্ম করার সময়তে আমাদের কি হয়ে যায়, না একটু অসুবিধা। আচ্ছা, 0 কেলভিনেতে লিখলে আরো একটা আমাদের সুবিধা পেয়ে যাব, সেটা হচ্ছে কিরকম দেখতো, সেই সুবিধাটা হচ্ছে এই যে ডেল্টা থিটা আছে না, সেটার ভ্যালু কত থাকবে, যে টেম্পারেচারে মান বের করছি ধরে নে সেটা θ1 মাইনাস θ0, অর্থাৎ সেটার ভ্যালু কত, অ্যাবসলিউট 0, মানে সেটাকে আমরা লিখতে পারবো কত, θ1। তাই এই ফর্মুলাতে অর্থাৎ যদি আমরা এটাকে এল নটটা জানা থাকে, তখন এল ডাস্টের ভ্যালু কত লিখতে পারবো, এল নট প্লাস আলফা ইন্টু θ1। ওকে, সেটা ধর পেয়ে গেলাম আমি, এখান থেকে আমি এটাকে L1 বলে দিলাম। তাহলে দেখ, θ1 টেম্পারেচারেতে আমি বলছি কি, θ1 টেম্পারেচারেতে আমাদের দৈর্ঘ্যের ভ্যালু কত পেয়ে যাব, L1 ইকুয়াল টু এত। সিমিলারলি, ওকে, সিমিলারলি যদি আমাদের এটাকে L2 বলি, তাহলে L2 এর করসপন্ডিং টেম্পারেচার কত থাকবে, 1 প্লাস আলফা ইন্টু থিটা। তাহলে দেখ, আমাদের এবারেতে θ1 টেম্পারেচারে দৈর্ঘ্য, θ2 টেম্পারেচারে দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবারেতে দেখ, এই যে দুটো সমীকরণ আছে, এই সমীকরণ 1 আর সমীকরণ 2, এই সমীকরণ দুটোকে আমি মনে কর ভাগ করে দিচ্ছি 2 ডিভাইডেড বাই 1। তাহলে কত পেতাম দেখতো, L2 বাই L1 ইকুয়াল টু কত পেয়ে যেতাম দেখতো, 1 প্লাস আলফা θ2 ডিভাইডেড বাই 1 প্লাস আলফা θ1। দেখ, নিচের এই কোয়ান্টিটিটাকে উপরেতে নিয়ে যেতে গেলে আমাদের কি করতে হবে, না পাওয়ারেতে -1 দিয়ে নিয়ে যেতে হবে। তাহলে সেই কথাটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, কিরকম ঘটনা পেয়ে যেতাম দেখতো, দেখ L2 বাই L1, এখানটাতে পাচ্ছিলাম কত, 1 প্লাস আলফা ইন্টু θ2, এখানটাতে পাচ্ছি কত, 1 প্লাস আলফা ইন্টু θ1 টু দি পাওয়ার -1। এবারে তো একটা কথা বল, যে আলফার ভ্যালু কি একের থেকে ছোট, সাধারণত অন্তত এটুকুনি হয়, এবং তাহলে এখান থেকে পাওয়ারে কত আছে, -1, তাহলে এখানটা থেকে আমাদের কি আসবে, দ্বিপদ উপপাদ্যের সূত্র অ্যাপ্লাই করা যাবে। তাহলে দ্বিপদ উপপাদ্যের সূত্রটাকে যদি আমরা অ্যাপ্লাই করে নিই, এখানটা থেকে ঘটনাটা কি পেয়ে যাবো দেখতো, 1 প্লাস আলফা θ2, দ্বিপদ উপপাদ্যের রুলস অনুযায়ী কত পাচ্ছি, 1 মাইনাস আলফা θ1। কারণ দ্বিপদ উপপাদ্যের নিয়ম কি বলেছে, যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম, সেটা ইকুয়াল টু কত লেখা যায়, 1 প্লাস mx। ওকে,
তাহলে দেখ এখানটা থেকে এম এর ভ্যালু কত ছিল, -1, তাই এখান থেকে চলে এলো কত, মাইনাসটা সামনে চলে এলো। এখানে তো অবশ্যই তোদের এই রুলসটার সময় কি থাকতে হবে, এক্স শুড বি ভেরি ভেরি লেস দ্যান 1। তাহলে দেখ এই কথাটাকে যদি এখানটাতে আমরা অ্যাপ্লাই করি, ক্রস মাল্টিপ্লিকেশন করি, কত পাচ্ছি দেখ তো, 1 প্লাস আলফা থিটা 2 মাইনাস আলফা থিটা 1 মাইনাস আলফা স্কোয়ার থিটা 1 থিটা 2। আলফা এমনিতেই ছোট, তাহলে আলফা স্কোয়ার সেটা কি চলে আসবে, আরো ছোট, তাই আমাদের দেখে দেবো কত, আলফা স্কোয়ার ইজ নিয়ারলি ইকুয়াল টু 0। তাহলে সেই কথাটাকে যদি আমরা এখানটাতে অ্যাপ্লাই করে দিই, এই দিকের টার্মটা বাদ পড়ে যাবে, গেলে আমাদের এখান থেকে কত পেয়ে যাব, 1 প্লাস আলফা থিটা 2 মাইনাস থিটা। তাহলে এই বুদ্ধিটাকে অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাব কি, L2 তার ভ্যালুটা পাবো কত, L1 ইন্টু ব্র্যাকেটের মধ্যে আমরা কতখানি লিখতে পারবো দেখ, 1 প্লাস আলফা থিটা 2 মাইনাস থিটা 1। ওকে, তাহলে আমাদের এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আসবে কি, জেনারেল ইকুয়েশন ফর চেঞ্জ ইন লেন্থ। ওকে, তাহলে এই জায়গাটা আমরা কাকে পেয়ে গেলাম, জেনারেল ইকুয়েশন ফর চেঞ্জ ইন লেন্থ। বা সাধারণ সমীকরণ, রাইট, জেনারেল ইকুয়েশন ফর চেঞ্জ ইন লেন্থ। ওকে, তাহলে এই বুদ্ধি লাগিয়ে আমরা এখানে কাজটাকে কমপ্লিট করব। তাহলে এটা চলে গেল কি, আমাদের দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে সাথে সাধারণ যে টেম্পারেচার মানে ফর্মুলাটা থাকবে, সেই ফর্মুলাটা কিরকম হবে সেটাকে দেখে নেওয়া। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে না, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে আমাদের পেন্ডুলামেতে কি পরিবর্তন আছে। ওকে, পেন্ডুলাম বলতে আমরা সবাই কি শিখেছি, কোনো একটা অবজেক্ট ঝুলিয়ে দেওয়া আছে, সামান্য ডিসপ্লেস করলাম, সে কি করবে, এরকম ভাবে অসিলেট করতে থাকবে। এই যে পেন্ডুলাম, সেই পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা আমরা এখনো ডিরাইভ করিনি, কিন্তু আমাদের সবার মোটামুটি ইউনিট ডাইমেনশনের চ্যাপ্টারটা থেকে এটাকে আমরা শিখে রেখেছি। সেটাকে বলা হয় কি, টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট অফ L/G। তাই আমরা যে জিনিসটা করব এখন সেটা হচ্ছে কি, এফেক্ট অফ টেম্পারেচার অন দ্য টাইম পিরিয়ড অফ এ পেন্ডুলাম। ওকে, তাহলে আমাদের টেম্পারেচারের পরিবর্তনের সাথে সাথে পেন্ডুলামের টাইম পিরিয়ডে কি পরিবর্তন ঘটে, সেই জিনিসটাকে আমরা এবারেতে একটুখানি আলোচনা করে দেখে নেব। ওকে, তাহলে এই অবধি যে জিনিসগুলো কমপ্লিট করলাম একবার সবাই দেখে নে। দেখ এখানে যা কথা আছে পুরো জিনিসটাকে তোরা কপি করে নে, ছবি তুলে নে, স্ক্রিনশট নিয়ে নে। এরপরেতে আমরা কোনটাতে যাব দেখ, এরপরেতে চলে যাব যে এই ছবিটাতে, এটাকেও তোরা কমপ্লিট করে ফেল। সবার পরেতে পরের পার্টটায় যাব। তাহলে দেখ এর পরের পার্টটাতে যাওয়ার সময় কিসের পার্টটাতে চলে যাচ্ছি না, যেটাকে আমরা বললাম এফেক্ট অন টাইম পিরিয়ড। কার উপরেতে না, এফেক্ট অফ টাইম পিরিয়ড অফ সিম্পল পেন্ডুলাম। তাহলে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডের উপরেতে কি পরিবর্তন আসছে, এফেক্ট অন টাইম পিরিয়ড অফ সিম্পল পেন্ডুলাম। তাহলে দেখ পেন্ডুলাম কি জিনিস সেটার সম্বন্ধে বেসিক ধারণা তোদের সাথে আমি ডিসকাশন করেছি, এবং আমরা এটাও শিখেছি যে পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা কত হয় না, ক্যাপিটাল টি পেন্ডুলামের টাইম পিরিয়ড, সেটাকে লেখা হয় কিরকম ভাবে, 2 পাই আন্ডার রুট অফ L/G। ওকে, এখানেতে টিটাকে কি বলা হয়, পর্যায়কাল, যাকে ইংরেজিতে আমরা বলি কি, টাইম পিরিয়ড। ওকে, এটাকে বলা হয় কি, বাংলায় আমরা বলি কি, পর্যায়কাল। এল নিশ্চয়ই বুঝতে পারছিস, তাকে বলা হয় কি, লেন্থ অফ দ্য পেন্ডুলাম।
আচ্ছা, এখানেতে যদি আমি একবার জাস্ট স্মল রিক্যাপ করে নিই, ছবিটা কিরকম দেখতে পাবো দেখ। এই কোনো একটা ফিক্সড আলম্ব বিন্দু ছিল, যে আলম্ব বিন্দু থেকে একটা দড়ি দিয়ে আমি করেছি কি একটা বডিকে ছুটিয়ে রেখে দিয়েছি। এটাকে আমি যদি একটুখানি ফোর্সফুলি সামান্য ডিসপ্লেস করে দিই, তখন কি করবে না, এই যে পার্টিকেলটা ছিল সেই পার্টিকেলটা এই পথ বরাবর বারবার এদিকে যাবে, এদিকে ফিরে আসবে, এদিকে যাবে, এদিকে ফিরে আসবে। মানে সে কি করবে, অসিলেট করতে থাকবে। এবং একবার এই এক্সট্রিম থেকে এই এক্সট্রিমে গেল, আবার এই এক্সট্রিমে ফিরে এলো, তার মাঝের যে টাইম সেটাকে বলা হয় কি টাইম পিরিয়ড। আর আরো একটা কথা, সেটা হচ্ছে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে বলা হয় কি লেন্থ। অর্থাৎ আমাদের এখান থেকে একটা কথা পরিষ্কার, আমাদের যেটা আসছে টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ লেন্থ। ওকে, তাহলে এখান থেকে দেখে নিলাম কি টাইম পিরিয়ড সেটা আসছে কি এই দিকের সমীকরণটা থেকে লিখে দিচ্ছে কি প্রপোর্শনাল টু রুট ওভার এল। এবার দেখ এখন সিম্পল কথা দাঁড়াচ্ছে না, টেম্পারেচারের পরিবর্তনের জন্য, ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার, ওকে, আমাদের সবাই দেখেছি কি এল উইল চেঞ্জ। এবং এটাও শিখে নিলাম যে নতুন যে লেন্থ আসবে তার ভ্যালু কত আসবে, এল ইন্টু 1 + আলফা ইন্টু ডেল্টা। তাহলে যদি দেখ লেন্থ বদলে যায়, কথা কি দাঁড়াচ্ছে, সিম্পল কথা দাঁড়াচ্ছে, টাইম পিরিয়ড সেটাও কি হবে, বদল হবে। তাহলে আমরা এখান থেকে যে কথাটা বলতে পারবো যে নতুন যে টাইম পিরিয়ড আসবে, পুরানো টাইম পিরিয়ড সেটা ছিল কি কত এই ঘটনা, তাহলে নতুন যে টাইম পিরিয়ড থাকবে সেটা মাথায় যদি টি ড্যাশ দিয়ে দিই, সেটার ভ্যালু কি থাকবে, রুট ওভার অফ এটা। মানে দেখ এই দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম, এই দুটো সমীকরণের যদি অনুপাত করি, ওকে, এই যে সমীকরণ সেটাকে বল ধরে নে 1 নম্বর সমীকরণ, এটাকে ধরে নে 2 নম্বর সমীকরণ, এদের যদি অনুপাত করি কত পেয়ে যাবো দেখ তো, 2/1 করলে টি ড্যাশ বাই টি, এদিকটাতে পাচ্ছি কত, রুট ওভার অফ এল ড্যাশ বাই এল। এবার দেখ না এল ড্যাশ এর ফর্মুলা আমরা শিখেছি কত, এল ড্যাশ এর ফর্মুলা আমরা সবাই শিখেছি এই ঘটনাটা, এল ড্যাশ ইকুয়াল টু এল ব্র্যাকেটের মধ্যে শিখেছি কত, 1 + আলফা ইন্টু ডেল্টা থিটা। তাহলে সেখান থেকে আমরা সবাই এটুকুনি কথা বলতে পারবো, এল ড্যাশ বাই এল তার ভ্যালু কত থাকবে, 1 + আলফা ইন্টু ডেল্টা থিটা। তাহলে সেই ঘটনাটাকেই যদি আমরা এখানটা থেকে রুটের ভেতরেতে বসিয়ে দিই, রুটের ভেতরেতে বসিয়ে দিলে আমরা কি ঘটনা পেয়ে যাব দেখ। অর্থাৎ এই পার্টটাকে আমি লিখছি কোথায়, পরের জায়গাটাতে, পরের জায়গাটাতে যদি লিখি কিরকম কথা চলে আসবে দেখ, টি ড্যাশ বাই টি, রুটের ভেতরেতে কাকে বসাচ্ছি দেখ, 1 + আলফা ইন্টু ডেল্টা থিটা, 1 + আলফা ইন্টু ডেল্টা থিটা। আচ্ছা এটার ভেতরে পাওয়ারে কত ছিল, রুট ছিল, মানে এটার উপরে রুট ছিল, তাহলে পাওয়ারেতে রুট থাকলে কত লিখে দেওয়া যায়, হাফ লিখে দেওয়া যায়, তাই না। আবার দেখ আমরা সবাই শিখেছি কি আলফা তার মানটা কি হচ্ছে, আলফার মান হচ্ছে সবাই শিখেছি কি 1-এর থেকে কম। মানে এখানটাতে এই যে জিনিসটা এটার উপরে তো আমাদের কি অ্যাপ্লাই হবে, দ্বিপদ উপপাদ্যের রুলসটা অ্যাপ্লাই হবে। তাহলে দ্বিপদ উপপাদ্য বা আমরা যাকে বলছি কি বাইনোমিয়াল থিওরেম, সেই রুলসটাকে অ্যাপ্লাই করলে এখানটাতে যে ঘটনাটা পেয়ে যাব সেটা আসবে কত দেখ, 1 + ½ ইন্টু আলফা ইন্টু ডেল্টা থিটা, সেটা ইকুয়াল টু কত পাচ্ছি, টি ড্যাশ বাই টি। তাহলে সেটাকে লিখতে পারবো কত দেখ, টি ড্যাশ বাই টি -1, রাইট। মানে আমি এই যে ওয়ানটা আছে এই ওয়ানটাকে আমি লেফট সাইডেতে নিয়ে গেলাম, সেটা ইকুয়াল টু কত থাকবে, হাফ ইন্টু আলফা ইন্টু ডেল্টা থিটা। তাহলে এটাকে সিম্পলিফিকেশন করলে কত পাচ্ছি দেখ তো, টি ড্যাশ মাইনাস টি বাই টি, সেটা ইকুয়াল টু কত আসছে, হাফ ইন্টু আলফা ইন্টু ডেল্টা থিটা। টি ড্যাশ মাইনাস টি অর্থাৎ টাইম পিরিয়ডের পরিবর্তন বাই অরিজিনাল টাইম পিরিয়ড, সেটার ভ্যালু কত আসছে, হাফ আলফা ডেল্টা থিটা। তাহলে দেখ টাইম পিরিয়ডের পরিবর্তন ডিভাইডেড বাই টাইম পিরিয়ড, সেটাকে আমরা বলবো কি ফ্র্যাকশনাল চেঞ্জ ইন টাইম পিরিয়ড, তাই না। সেটাকে আমরা বলবো কি ফ্র্যাকশনাল চেঞ্জ ইন টাইম পিরিয়ড। তাহলে এখান থেকে দেখে নিলাম কি ফ্র্যাকশনাল চেঞ্জ ইন টাইম পিরিয়ড,
ওকে, তার ভ্যালু আমরা কত শিখে নিলাম না হাফ আলফা ডেল্টা থিটা। এবারে তো দেখ, যদি আমাকে কেউ বলে কি যে শতকরা কতখানি পরিবর্তন আসবে, অর্থাৎ পার্সেন্টেজ চেঞ্জ ইন টাইম পিরিয়ড বের করতে বলে, তখন আমরা কি করব না সিম্পল যে ইকুয়েশনটা পেয়েছি সেটাকে আমরা কি করব না 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে সেই কাজটাই চল একবার করে দেখে নেওয়া যাক। মানে আমি এখানেতে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এরকম, যে যদি আমাদের বলা হয় কি পার্সেন্টেজ চেঞ্জ ইন টাইম পিরিয়ড, পার্সেন্টেজ চেঞ্জ ইন টাইম পিরিয়ড কার জন্যে না আমরা সেটা সিম্পল কথা বলছি কি না তাপমাত্রার পরিবর্তনের জন্য। সেটাকে বলতে গেলে আমাদের কি বলতে হবে দেখ, ডেল্টা টি বাই টি ইন্টু 100%। তাহলে সেটার ভ্যালু আমরা কত শিখে নিলাম হাফ আলফা ডেল্টা থিটা ইন্টু 100%। ওকে, তাহলে এটা করলে আমরা পেয়ে যাব কি পার্সেন্টেজ ইন টাইম চেঞ্জ ইন টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম। ওকে, তাহলে সিম্পল এই কথাটাকে কিন্তু আমরা সবাই শিখে নিচ্ছি। এবারেতে যদি আমাদের বলে কি যে সারা দিনে কতখানি টাইম পাবো বা কতখানি লস আসবে, তাহলে আমাদের এখান থেকে বলতে পারবো কি টাইম গেন অর লস ইন ফুল ডে। ওকে, তাহলে তার ভ্যালু বলতে গেলে কত পাচ্ছি দেখতো, ডেল্টা টি ইকুয়াল টু বাই টি ছিল, মানে এখান থেকে কত আসছে হাফ আলফা ডেল্টা থিটা ইন্টু নিচে যে টিটা ছিল এদিকে বেরিয়ে গেল। পুরো দিনেতে কত হয় টি ইকুয়াল টু হয় সবাই শিখেছি 24 আওয়ার, মানে সেটাকেই আমরা ইংরেজিতে বলবো কত 86,400 সেকেন্ড। তাহলে সেখান থেকে আমরা বলবো কি যে সারা দিনে টাইমের যেটা গেইন বা লস তার ভ্যালু কত আসছে হাফ আলফা ডেল্টা থিটা ইন্টু 86,400 সেকেন্ড। তাহলে সেখান থেকে আমরা সেটাকে লিখতে গেলে কত বলে দেবো 43,200 ইন্টু আলফা ইন্টু ডেল্টা থিটা। এত সেকেন্ড এটা হচ্ছে কি সারা দিনে টাইম লস বা গেইন, তার ফর্মুলা হিসাবেতে ডিফাইন থেকে যাবে। বোঝা গেছে নিশ্চয়ই? কারোর কোনো অসুবিধা হলে বল। আশা করবো এটাকে কমপ্লিট সবাই ধরে নিতে পেরেছিস। এরপরেতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি না দুটো বস্তুর দৈর্ঘ্যের মধ্যে তফাৎ সেটা কতখানি হচ্ছে সেটাকে আমরা ক্যালকুলেট করব। ওকে, তাহলে আমরা যেটা করব কি ডিফারেন্স ইন লেন্থ অফ টু রডস। ওকে, তাহলে আমাদের এবারে পরের টপিকটায় চলে যান। সেটা আসছে কি দেখ ডিফারেন্স ইন লেন্থ, ওকে, ইন টু রড। হ্যাঁ, দুটো রডের কথা বলছি নিশ্চয়ই, তাহলে দুটো রডের কি থাকবে প্রারম্ভিক কিছু দৈর্ঘ্য থাকবে। মানে আমি এখান থেকে বলে দিচ্ছি কি দেখ L1, ওকে, L1টা আমাদের বলছে কি ইনিশিয়াল লেন্থ অফ রড 1, ইনিশিয়াল লেন্থ অফ রড 1। আমি ধরে নিচ্ছি কি আরো একটা রড আছে যার লেন্থ হচ্ছে কত L2, তাহলে সেটা চলে এলো কি ইনিশিয়াল লেন্থ অফ রড 2। যদি আমাদেরকে তার ডিফারেন্সের কথা বলতে হয় তাহলে ডিফারেন্স অ্যাট 0 কেলভিন বা প্রারম্ভিক সময়তে সেটা আমাদের কত চলে আসছে দেখ L2 মাইনাস L1। এবারে তো একটা কথা বল, যদি আমাদের উষ্ণতার পরিবর্তন হয় নিশ্চয়ই আমাদের তাদের ডিফারেন্সটার পরিবর্তন হবে। তাহলে আমাদের বলতে পারবো কি ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার, তাহলে উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে আমরা বুঝবো কি এই যে ডিফারেন্স অফ টু লেন্থ ছিল সেই ডিফারেন্স অফ টু লেন্থটা কি আসবে নিশ্চয়ই বলতে পারবো কি পরিবর্তন হয়ে যাবে। মানে আমাদের বলবো কি ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার L2 মাইনাস L1। ওকে, এটাও আমাদের কি হবে উইল চেঞ্জ। তাহলে সেই অবস্থায় যে তাদের মধ্যে ডিফারেন্স সেটাকে আমরা বলবো কত L2 ড্যাশ মাইনাস L1 ড্যাশ। তাহলে দেখ তার ভ্যালু কত পেয়ে যাবো দেখ L2 ড্যাশ, তার মানে তাকে লিখবো কত L2 ইন্টু 1 প্লাস,
ধরে নে প্রথম মেটেরিয়াল, তার ক্ষেত্রে আলফা 1 লিখে নে। পরের মেটেরিয়াল, তার ক্ষেত্রে সেটাকে আমাদের, আচ্ছা এটা তো L2 ছিল, তার করসপন্ডিং আলফা 2 বলেছিলাম। তাহলে আমি বোঝাতে চাইছি কি আলফা 2 সেটা আসছে কি যে রডটা L2 লেন্থ ছিল তার টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন মাইনাস, এখান থেকে কত পাচ্ছি দেখ L1 ব্র্যাকেটের মধ্যে পাচ্ছি কত দেখ 1 প্লাস আলফা 1 ইনটু ডেল্টা থিটা। তাহলে দেখ এই অবস্থায় তাদের মধ্যে দৈর্ঘ্যের পরিবর্তনটা কতখানি চলে আসবে দেখ তো, L2 মাইনাস L1 প্লাস এখান থেকে লিখতে পারবো কত L2 আলফা 2 মাইনাস L1 আলফা 1 ইনটু ডেল্টা থিটা। ওকে, তাহলে এই ঘটনাটাকে আমরা শিখে নিলাম। তাহলে আগে দৈর্ঘ্যের তফাৎ কত ছিল আর এখন দৈর্ঘ্যের তফাৎ কত হয়েছে সেটা হচ্ছে কি এই ফর্মুলাটাকে দিয়ে ডিফাইন। যদি আমাদের বলে কি যে তাদের যে দৈর্ঘ্যের পরিবর্তন মানে ডিফারেন্স অফ লেন্থ, অর্থাৎ তাদের যে দৈর্ঘ্যের পার্থক্য সেটা টেম্পারেচারের পরিবর্তনের সাথে সাথে অবিকৃত আছে, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি। তাহলে যদি আমাদের কোথাও এরকম কোনো স্পেসিফিক কোয়েশ্চেন বলা থাকে, যে কোয়েশ্চেনটার কথা বলছি দেখ, যদি বলা থাকে, কি বলা থাকে যে দৈর্ঘ্যের পরিবর্তনটা কিছু নেই বা দৈর্ঘ্যের তফাৎ উষ্ণতার সাথে সম্পর্কযুক্ত নয়। ওকে, অর্থাৎ সেই অবস্থায় আমরা কি বলবো দেখ, সেই অবস্থায় বলবো L2 ড্যাশ মাইনাস L1 ড্যাশ, অর্থাৎ এই যে ডিফারেন্সটা সেটা পুরানো ডিফারেন্সের সাথে সমান থাকবে। যদি সেই রকম ঘটনা হয়, সেই ঘটনার ক্ষেত্রে আমাদের এই যে সমীকরণটা পেয়েছি না, এই সমীকরণটার দেখ লেফট সাইডটাতে আমরা কত লিখে দেব, এই সমীকরণটার লেফট সাইডটাতে আমরা লিখবো কিরকম কথা দেখ, দেখ একই থাকছে, মানে সেটা পুরানোটার সাথেই সমান থাকছে, মানে এই কথাটাকেই বলছি, সেটা ইকুয়াল টু রাইট সাইডে কত আছে L2 মাইনাস L1 প্লাস তোদের দেখছিস কত L2 আলফা 2 মাইনাস L1 আলফা 1 ইনটু ডেল্টা থিটা। তাহলে দেখ বোথ সাইড থেকে কি হবে, এই কোয়ান্টিটিটা কেটে যাবে। এই কোয়ান্টিটিটা যদি কেটে যায় নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস এখান থেকে তোদের যেটা চলে আসবে সেটা চলে আসবে দেখ L2 আলফা 2 মাইনাস L1 আলফা 1 ইনটু ডেল্টা থিটা, সেটা ইকুয়াল টু পাবি কত 0। তাহলে এই কথাটা থেকে আমি পরে একটা ইম্পর্টেন্ট রিলেশনে ডিরাইভ করব, তোরা একবার এখানটাতে প্রত্যেকে এই জায়গাটাকে একটুখানি কপি করে নে, নেয়ার পরেতে আমি পরের কথায় যাব, ঝটপট কপি করে নে। হলো, আচ্ছা তাহলে এই কথা থেকে আমরা লিখতে পারবো কি দেখ, ওই আগের লাইনটাতে দেখ L2 আলফা 2 মাইনাস L1 আলফা 1 সেটা ইকুয়াল টু 0। কারণ দেখ না ডেল্টা থিটাতে আমাদের কি হবে, ডেল্টা থিটাটাকে যদি আমি রাইট সাইডেতে নিয়ে চলে যাই সেটা আমাদের কি আসবে 0 ডিভাইডেড বাই ডেল্টা থিটা, মানে ডেফিনেটলি সেই কোয়ান্টিটিটা কত চলে আসছে, সেই কোয়ান্টিটিটা আমাদের 0 চলে আসছে। তাহলে দেখ এইখান থেকে আমরা লিখতে পারবো কাকে, যে দেখ L2 আলফা 2 ইকুয়াল টু L1 আলফা। তাহলে দেখ যদি এই কন্ডিশনটা ফুলফিল হয় আমরা বলবো কি দুটো যে রড ছিল তাদের দৈর্ঘ্যের পরিবর্তন টেম্পারেচারের উপর নির্ভরশীল হবে না। ওকে, তাহলে এটাই হচ্ছে কি কন্ডিশন such that difference in the length will be independent of temperature. ওকে, তাহলে আমাদের হচ্ছে কি যে উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে কোনো দুটি হ্রদের যে দৈর্ঘ্যের তফাৎ ছিল সেটা অপরিবর্তিত থাকার শর্ত বললে আমাদেরকে কিন্তু এই ফর্মুলাটাকে দিয়ে ডিফাইন করতে হবে। হলো, তাহলে এখান থেকে আমরা লিখে দিচ্ছি কি এটা হচ্ছে কি না, সেটা হচ্ছে কি কন্ডিশন, কিসের কন্ডিশন, such that difference in length will remain same কখন না even if temperature
ইজ চেঞ্জড। তাহলে দেখ, টেম্পারেচারের পরিবর্তনের সাথে সাথেও যে আমাদের দৈর্ঘ্যের তফাৎ ছিল সেটা অপরিবর্তিত থাকবে, তার শর্ত হিসাবে আমরা শিখে নেব কাকে? L2 আলফা 2 ইকুয়াল টু L1 আলফা 1। ওকে, তাহলে এই ঘটনাটাকে কিন্তু আমাদেরকে শিখে নিতে হবে। এরপরেতে আমরা যে জায়গাটাতে চলে যাব সেটা আসছে কি দেখ, সেটা আসছে কি কোনো বস্তুর ক্ষেত্রফলের পরিবর্তন। যেরকম ভাবে আমরা শিখে নিলাম যে তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে আমাদের কোনো বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন হয়ে যায়, ঠিক একই রকম ভাবে তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে কোনো বস্তুর ক্ষেত্রফলেরও পরিবর্তন হয়ে যায়, এবং তার স্ট্রাকচারটাও কি না আগেরটার মতনই আমাদের সিমিলার। ওকে, তাহলে সেই কথাটাকে মাথায় রেখে আমরা এখানটা থেকে একটা জিনিস করতে পারবো। সেই জিনিসটা হচ্ছে কি জিনিস দেখ, না এখানটা থেকে আমরা দেখে নিই কার কথা আলোচনা করছি। সেটা হচ্ছে কি ক্ষেত্রফলের পরিবর্তন। ক্ষেত্রফলের পরিবর্তন। ওকে, ইংরেজিতে যাকে আমাদের বলা হয় কি সারফেস এক্সপ্যানশন, বা বলা হয় কি সুপারফিশিয়াল এক্সপ্যানশন। ওকে, তাহলে সেখানটা কি সেটাকেই বলে দিচ্ছে কি সারফেস এক্সপ্যানশন। ওকে, বা এটাকেই তোর ইংরেজিতে আরো নাম দেয়া হয়েছে কি সুপারফিশিয়াল এক্সপ্যানশন। হলো, তাহলে এখানেতেও আমরা বলতে পারবো কি যে টেম্পারেচারের পরিবর্তনের সাথে সাথে বস্তুর ক্ষেত্রফলের পরিবর্তন ঘটে। মানে আমরা এখানটার ক্ষেত্রেও বলতে পারবো কি দেখ, নতুন যে ক্ষেত্রফল হবে সেটা থাকবে কি আমাদের প্রপোর্শনাল টু, বা নতুন ক্ষেত্রফলের কথা আমি এখান থেকে উল্লেখ করব না, আগে আমাদের বেসিক কথাটাতেই দেখ, যে ক্ষেত্রফলের পরিবর্তন সেটা কি থাকবে প্রপোর্শনাল টু টেম্পারেচার। সিমিলার কথা, যে এই ক্ষেত্রফলের পরিবর্তন পুরানো যে ক্ষেত্রফল ছিল তার উপরে তো নির্ভরশীল হবে। অর্থাৎ বেশি আকার জুড়ে থাকা কোনো জিনিসকে উপর যদি আমরা তাপমাত্রার পরিবর্তন করি তার আকারটা বেশি পরিমাণে বাড়বে। কম আকারের কোনো জিনিস থাকলে তার যে ক্ষেত্রফল সেটা কিন্তু কম পরিমাণ বাড়বে। তো সেই কথার জন্য আমাদের এখান থেকে এটাকে প্রপোর্শনাল টু এ লিখে রেখে দেওয়া হচ্ছে। তো দুটো জায়গাকে আমরা যদি যদি কম্বাইন করি, অর্থাৎ এই টার্মটা আর এই টার্মটাকে কম্বাইন করি, কম্বাইন করলে আমরা একসাথে কিরকম কথা লিখে দিতে পারবো দেখ, একসাথে লিখে দিতে পারবো ডেল্টা এ, অর্থাৎ ক্ষেত্রফলের পরিবর্তন সেটা হচ্ছে কি প্রপোর্শনাল টু এ ইন্টু ডেল্টা। তাহলে এখান থেকে প্রপোর্শনাল সাইন হাঁটাতে গেলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, যে কনস্ট্যান্টটা নিয়ে আসি তাকে বলি কত আমি বিটা। এই যে বিটা, এটাকে আমাদের বলা হয় কি টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ সারফেস এক্সপ্যানশন। ওকে, তাহলে এখান থেকে বিটাটা হলো কি আগেরটা যেরকম ছিল কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা হবে কি আমাদের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। রাইট, তাহলে আমাদের এখান থেকে এটাকে কথাটাকে বলে দেব কি যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ সারফেস এক্সপ্যানশন। হলো, তাহলে দেখ এখান থেকেও আমরা এই কথাটাকে লিখে দিলাম বিটা। তাহলে দেখতে পাচ্ছিস যে ক্ষেত্রফলের পরিবর্তন মানে সেটাকে লিখতে পারবো কত, নতুন ক্ষেত্রফল মাইনাস পুরানো ক্ষেত্রফল, সেটা ইকুয়াল টু কত পাচ্ছি দেখ এ বিটা ইন্টু ডেল্টা থিটা। মানে সেখান থেকে নতুন ক্ষেত্রফল ইকুয়াল টু কত পেয়ে যাব, এ টা রাইট সাইডে নিয়ে গেলাম এ বিটা ডেল্টা থিটা, তাহলে সেখান থেকে এ এর ভ্যালু কমন নিয়ে নিলে কত পেয়ে যাব 1 প্লাস বিটা ইন্টু ডেল্টা থিটা। তাহলে এখান থেকে শিখে নিলাম কি যে নতুন ক্ষেত্রফল যেটা পাবো তাকে কোন ফর্মুলাকে দিয়ে আমরা ডিফাইন করব। বোঝা গেল পয়েন্টটা? ঠিক একই রকম ভাবে আমরা এখানটা থেকে কিসের কথা করতে পারবো, দেখ এই যে বিটা আছে, বিটার ডেফিনেশনকে রেডি করে নিতে হবে। তাহলে বিটার ডেফিনেশনকে রেডি করতে গেলে আমাদের কি রকম ভাবে রেডি করতে হচ্ছে দেখ তো।
একটুখানি তোরা দেখে নিলেই বলতে পারবি। দেখ বিটা ইকুয়াল টু কত আসছে, ডেল্টা এ ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা থিটা। তাহলে দেখ যদি কোনো একক ক্ষেত্রফলের বস্তু হয় যার ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন 1 ডিগ্রি হলো, তখন নিশ্চয়ই বুঝতে পারবো বিটা মানে আসবে কি ক্ষেত্রফলের পরিবর্তন। তাহলে আমাদের এখান থেকে বলবো কি একক ক্ষেত্রফলের কোনো বস্তুর একক উষ্ণতার পরিবর্তন ঘটালে তার যে পরিমাণ ক্ষেত্রফলের পরিবর্তন ঘটে তাকেই আমরা বলবো কি বিটা। তাহলে এই যে ডিফাইনটা করলাম এটাকে আমরা পরের পাতাতে যদি লিখে নিই তাহলে আমাদের কিরকম ঘটনা দাঁড়াবে দেখতো। তাহলে এটার কথা আমাদের রেডি করলে দেখতে পাচ্ছি কিরকম, দেখ না, ফর এ বডি উইথ ইউনিট এরিয়া, ওকে, ইউনিট এরিয়া বলতে গেলে আমাদের কি বলছি, এ ইকুয়াল টু 1, ইফ চেঞ্জ ইন টেম্পারেচার ইকুয়াল টু কত হয় 1 ডিগ্রি, তখন আমরা বলবো কি দেন অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন এরিয়া, দেন অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন এরিয়া মানে কত, দেন অ্যামাউন্ট অফ ডেল্টা এ ইজ কল্ড, ইজ কল্ড মানে কি বলা হয় কি না বিটা। তাহলে আমাদের দেখে নিচ্ছে কি একক ক্ষেত্রফলের কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন 1 ডিগ্রি ঘটালে যে পরিমাণ ক্ষেত্রফলের পরিবর্তন হয় তাকেই আমরা বলে দিলাম কি বিটা। হলো। এর যদি আমরা এককের কথা বলি, এর এককটাও কিন্তু আমাদের একই ধরনের আসবে, সেটাও আসবে কত, কেলভিন টু দি পাওয়ার -1। বোঝা গেল পয়েন্ট? তাহলে এবারেতে দেখ সিমিলারলি, একদম সিমিলার কথা, যেরকম ভাবে আমাদের আয়তন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক করলাম বা দৈর্ঘ্যের প্রসারণ দেখলাম, সেই একই রকম ভাবে আমাদের মাথায় রাখতে হবে কি যে ভলিউমেরও কিন্তু এক্সপ্যানশন পসিবল। ওকে, তাহলে সিমিলারলি আমরা কাকে শিখতে পারবো, এক্সপ্যানশন ইন ভলিউম ইজ অলসো পসিবল। এখান থেকেও কথা কিন্তু সিমিলার কথা থাকবে। সেটার কথাটা আসছে কি দেখতো, যে ভলিউমের পরিবর্তন সেটা কি আসবে টেম্পারেচারের পরিবর্তনের সাথে সমানুপাতিক, এবং পুরানো যে ভলিউম থাকবে তার সাথেও সমানুপাতিক। এবং দেখ এই যে দুটো কথা সেটাকে কম্বাইন করে লিখলে কত লিখে দেব না, ইজ প্রপোর্শনাল টু ভি ইন্টু ডেল্টা থিটা। তাহলে দেখ প্রপোর্শনাল সাইন হাঁটাতে গেলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, এখানে যে কনস্ট্যান্টটা নিয়ে আসা হয় তাকে বলা হয় কত, গামা। এই যে গামা, এই গামাটাকে বলা হয় কি টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন। তাহলে এটাকে বাংলায় বলা হয় কি আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, তাহলে আমাদের দেখে নিচ্ছি কি এটা আয়তন প্রসারণ গুণাঙ্ক। হলো। তাহলে আমাদের এরকম ভাবে এই জিনিসটাকে দেখে নিতে হচ্ছে। তাহলে দেখ যদি ভলিউমের পরিবর্তন এরকম হয়েছে তাহলে নিশ্চয়ই বলতে পারবো কি ভলিউমের পরিবর্তন মানে কি পুরানো ভলিউম মাইনাস নতুন ভলিউম ইকুয়াল টু ডেল্টা ভি, সেটা ইকুয়াল টু কত দেখছি ভি ইন্টু গামা ইন্টু ডেল্টা থিটা। তাহলে লিখতে পারবো কত, পুরানো ভলিউম ইকুয়াল টু ভি প্লাস ভি ইন্টু গামা ইন্টু ডেল্টা থিটা। তাহলে সেখান থেকে ভি কমন নিয়ে নিলে কত পাচ্ছি 1 প্লাস গামা ইন্টু ডেল্টা থিটা। ওকে, তাহলে এরকম ভাবে পেয়ে যাব কি যে নতুন ভলিউম তার ফর্মুলা পেয়ে যাব কি ভি ড্যাশ ইকুয়াল টু ভি ব্র্যাকেটের মধ্যে পাচ্ছি কত 1 প্লাস গামা ইন্টু ডেল্টা থিটা। ওকে, তাহলে এই জিনিসটাকে কিন্তু আমাদের সবাইকে দেখে নিতে হবে। এখান থেকেও আমরা বলতে পারবো কি দেখ ওই গামাকে যদি আমরা ডিফাইন করতে চাই, গামাকে ডিফাইন করতে গেলে কিরকম ভাবে করছে কি কি বলছি দেখ ডেফিনেশন অফ গামা। তাহলে তার জন্য কত আসছে দেখ ডেল্টা ভি ইকুয়াল টু কত পেয়েছিলাম ভি ইন্টু গামা ইন্টু ডেল্টা থিটা। তাহলে গামা ইকুয়াল টু কত পেয়ে যাব ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি ইন্টু ডেল্টা থিটা। তাহলে দেখ যদি তোদের এরকম হয় যে এই ভি ইকুয়াল টু 1
মানে কি, একক আয়তনের কোনো বস্তু, তার টেম্পারেচার ডিফারেন্স হলো কত, 1 ডিগ্রি। তখন তোরা বুঝে নিবি কি গামা ইকুয়াল টু কত আসবে, চেঞ্জ ইন ভলিউম। তাহলে আমাদের এখান থেকে শিখে নিচ্ছি কি, যে একক আয়তনের কোনো বস্তুর, একক আয়তনের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে যে পরিমাণ আয়তনের পরিবর্তন হবে, যে পরিমাণ আয়তনের পরিবর্তন হবে, ওকে, তাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ওকে, তাহলে আমাদের এরকম ভাবে এটাকে শিখে নিই। এরও একক যদি আমরা বলি, সিম্পল কথা কিন্তু, এরও একক সেটাও কিন্তু চলে আসে কি, কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে দেখে নিলাম কি আলফার একক বল, বিটার একক বল বা গামার একক বল, প্রত্যেকটারই কিন্তু এককের ভ্যালু আসছে কত, কেলভিন টু দি পাওয়ার -1। ওকে, এরপরেতে আমরা পরবর্তী কথাটায় যাব, কিরকম কথা দেখছি, 1 মিনিট। কিরকম কথা বলছি দেখ, দেখ আমাদের দু ধরনের অবজেক্ট, মানে কোনো অবজেক্টের 3টে ডাইমেনশন থাকে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। আমি ধরে নিচ্ছি টেম্পারেচার বাড়ার সাথে সাথে সে এক্স অ্যাক্সিস বরাবর যেরকম বাড়ে, মানে যতটা হারে বাড়ে, ওয়াই অ্যাক্সিসও সেরকম ভাবে বাড়ে, আর জেড অ্যাক্সিস বরাবরও সেরকম ভাবে বাড়ে। যদি এরকম কোনো অবজেক্ট থাকে, 3টে অ্যাক্সিস বরাবরই তার দৈর্ঘ্যের বৃদ্ধি বল বা ক্ষেত্রফলের বৃদ্ধি বল সেটা সমান, সেই ধরনের অবজেক্টকে বলা হবে কি আইসোট্রপিক সলিড। আর কিছু কিছু অবজেক্ট আছে তাদের ক্ষেত্রে কি এক্স অ্যাক্সিস বরাবর বৃদ্ধি, ওয়াই অ্যাক্সিস বরাবর বৃদ্ধি এবং জেড অ্যাক্সিস বরাবর বৃদ্ধি সমান নয়, তাকে আমরা বলবো কি অ্যানাইসোট্রপিক সলিড। ওকে, তাহলে আমাদের এখান থেকে দু ধরনের সলিডের কথা আছে, একটা বলছে কি আইসোট্রপিক, ওকে, আইসোট্রপিক মানে কি চেঞ্জ ইন ডাইমেনশন ইন অল অ্যাক্সিস ইজ সেম। ওকে, তাহলে আমাদের এখান থেকে বলছে কি ডাইমেনশনাল চেঞ্জ ইন অল অ্যাক্সিস ইজ সেম। তাহলে দেখ প্রত্যেকটা অ্যাক্সিসেই যদি সে সমান পরিমাণ বাড়ে, তার মানে তাকে কি বলতে হবে, এক্স অ্যাক্সিস বরাবর তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ওয়াই অ্যাক্সিস বরাবর তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং জেড অ্যাক্সিস বরাবর তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিন্তু একটা আরেকটার সাথে সমান হতে হবে। এরপরে দেখ কিসের কথা আসছে, দেখ ফর অ্যানাইসোট্রপিক সলিড। তাহলে অ্যানাইসোট্রপিক সলিড বলতে কি, না ডাইমেনশনাল চেঞ্জ ইন অল অ্যাক্সিস ইজ নট সেম। ওকে, তাহলে সেটাকে আমাদের বলতে গেলে কি বলবো, dimensional change in all axes is different। তাহলে প্রত্যেকটা অ্যাক্সিসেই যদি তার ডাইমেনশনের পরিবর্তন ডিফারেন্ট হয়, তাকে আমরা বলবো কি অ্যানাইসোট্রপিক সলিড। তাহলে সেটার ক্ষেত্রে আমরা লিখবো কি আলফা এক্স ইজ নট প্রপোর্শনাল টু আলফা ওয়াই ইজ নট প্রপোর্শনাল টু আলফা জেড। এবারেতে কথা হচ্ছে, দেখ যদি আমাদের আইসোট্রপিক সলিড হতো, তাহলে তার প্রত্যেকটা অ্যাক্সিসেই দৈর্ঘ্য পরিবর্তন বা ক্ষেত্রফলের পরিবর্তন সেটা আসতো কি সমান হতো, এবং আমাদের কাছে যে ফর্মুলা ছিল সেটা ছিল কি দেখতো ভি ড্যাশ, অর্থাৎ নতুন ভলিউম, সেটা ইকুয়াল টু আমরা কত শিখলাম, ভি ইন্টু 1 প্লাস গামা ইন্টু ডেল্টা থিটা। এবারে দেখ যদি আমাদের কাছে এরকম হতো, যদি আমরা
একটা কিউব নিই, কিউব মানে কি ঘনক নিই, তার ক্ষেত্রে আমরা বলতে পারবো কি ভি ইকুয়াল টু হয় কত এল কিউব, তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু কত লিখতে পারবো এল ড্যাশ এর কিউব। তাহলে সেই কথাটা মাথায় রেখে আমরা এখান থেকে এই জিনিসটাকে কি লিখতে পারবো দেখতো, যে এল ড্যাশ এর কিউব সেটা ইকুয়াল টু কত আছে এল কিউব ইন্টু ওয়ান প্লাস তোর গামা ইন্টু ডেল্টা থিটা। এবারে দেখ যদি আমি এটার বোথ সাইডেতে করি কি কিউব রুট করি, কিউব রুট করলে এখান থেকে কত পেতাম দেখতো এল ড্যাশ ইকুয়াল টু এল ওয়ান প্লাস গামা ইন্টু ডেল্টা থিটা, তার পাওয়ারেতে চলে যাবে কত তাহলে 1/3। বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই কর, সেটা মানে কত পেয়ে যাব 1 প্লাস গামা বাই 3 ইন্টু ডেল্টা থিটা, তাই তো। এবারেতে দেখ আমরা তো এটা কোথা থেকে পেলাম, ভলিউমের পরিবর্তন থেকে আমাদের কি পেলাম না এই লাইনটাকে পেয়ে গেলাম, সেখান থেকে এটা পেলাম, সেখান থেকে এটা পেলাম। তাহলে দেখ কিন্তু আবার আমাদের দেখ দৈর্ঘ্যের জন্য আমাদের জেনারেল ফর্মুলা কি শিখেছি নি, কিন্তু আমরা সবাই কি শিখেছি দেখ, সবাই আমাদের বেসিক কথা এটা শিখেছি, বাট আমরা দৈর্ঘ্যের রিলেশন কি শিখেছি এল ড্যাশ ইকুয়াল টু এল ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু ডেল্টা থিটা। তাহলে দেখ এটার এটাকে কম্পেয়ার করলে আমরা কি পেয়ে যাব আলফা ইকুয়াল টু গামা বাই 3। ওকে, তাহলে আমরা দেখে নিচ্ছি কি যে আইসোট্রপিক সলিডের জন্য আলফার মানটা কত আসবে, যে গামা বাই 3 সাথে সমান হয়েছে। ওকে, তাহলে বেসিক একটা কথা সবাইকে কিন্তু আমাদের রেডি করে নিতে হচ্ছে। সিমিলারলি আমরা এটাও দেখতে পারবো যে ক্ষেত্রফলের প্রসারণের সঙ্গে আমাদের কি রকম ঘটনা ঘটছে। ওকে, তাহলে দেখ আমরা এখান থেকে পরের পাতাতে চলে যাই। তাহলে দেখ আমরা এখান থেকে কিসের কথা বলছি দেখ, সিমিলার, সিমিলারলি আমরা এখান থেকে বলতে পারবো কি এরিয়া সেটা ইকুয়াল টু কত ছিল 1 প্লাস বিটা ইন্টু ডেল্টা থিটা। এবার দেখ কোনো যদি আমাদের ওই কিউবিক্যাল অবজেক্ট হয় তার ক্ষেত্রে এরিয়া বলতে গেলে কত বলবো এল ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস বিটা ইন্টু ডেল্টা থিটা। তাহলে দেখ সেখান থেকে যদি আমরা প্রত্যেকটি দিকেতে স্কোয়ার রুট করি তাহলে তার ভ্যালু কত পেয়ে যাচ্ছি 1 প্লাস বিটা ইন্টু ডেল্টা থিটা, তার পাওয়ারে চলে যাচ্ছে কত হাফ। আবার আমাদের এখানেতে বাইনোমিয়াল থিওরেম বা আমাদের কি বলা হচ্ছে দ্বিপদ উপপাদ্য ব্যবহার করলে কত পেয়ে যাব দেখ 1 প্লাস বিটা বাই 2 ইন্টু ডেল্টা থিটা। আবার দেখ আমাদের সেই আবার বেসিক ইকুয়েশনের সাথে তুলনা কর, আমরা জানি এল ড্যাশ ইকুয়াল টু কত হয় এল ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু ডেল্টা থিটা। তাহলে দেখ এই সমীকরণ আর এই সমীকরণকে তুলনা করলে তোরা কত পেয়ে যাবি আলফা ইকুয়াল টু পেয়ে গেলি কত বিটা বাই 2। তাহলে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 বা আমরা এখানটাতে যেটা প্রমাণ করলাম আলফা ইকুয়াল টু গামা বাই 3, প্রত্যেকটা ঘটনায় কিন্তু কোন ধরনের অবজেক্টের ক্ষেত্রে হয়, সেটা আসছে তোর আইসোট্রপিক সলিডের ক্ষেত্রে। ওকে, তাহলে আমাদের এখান থেকে সবাই এই লাইনটাকে দেখে নেব যে ফর আইসোট্রপিক সলিড, ওকে, আমরা পেয়ে যাচ্ছি কি দেখ আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত গামা বাই 3। কিন্তু যদি সেটা অ্যানাইসোট্রপিক সলিড হয় তার ক্ষেত্রে কিন্তু আমাদের এই ঘটনাটা হবে না। আচ্ছা এখানটা থেকে আরো একটা লাইন পরে আমাদের বেসিক কোয়েশ্চেন দেয়, সেটা হচ্ছে কি দেখ আলফা ইস টু বিটা ইস টু গামা, তার ভ্যালু কতখানি চলে আসবে দেখ তো। নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস এখান থেকে তোদের রেশিওটাকে করলে কত পেয়ে যাবি, সেটা পেয়ে যাবি দেখ 1 ইস টু 2 ইস টু 3। ওকে, এরপরে তোদের কথা চলে আসছে এটা তোদের যখন যেরকম দরকার হবে সেই অনুযায়ী তোরা করে নিস, আমি এর মধ্যে আর নিজেকে নিয়ে যাবো। আচ্ছা এরপরেতে তোদের ক্ষেত্রে কথা আসছে কি যদি সেটা অ্যানাইসোট্রপিক সলিড হয়, মানে আমি এখান থেকে পরবর্তী পয়েন্ট যেটা ডিসকাশন করব ফর অ্যানাইসোট্রপিক সলিড। ওকে, তাহলে দেখছি কি ফর অ্যানাইসোট্রপিক সলিড অর্থাৎ প্রত্যেকটা দিকে তার কিন্তু দৈর্ঘ্য প্রসারণ ডিফারেন্ট, ফর অ্যানাইসোট্রপিক সলিড সেটার ক্ষেত্রে আমাদের তোকে রাখতে হবে কি যে বিটা সেটা ইকুয়াল টু হবে কি আলফা এক্স প্লাস আলফা ওয়াই। ওকে, দুটো দিকে ডিফারেন্ট,
গামা, সেটা ইকুয়াল টু আমাদের করতে হবে কত, আলফা এক্স প্লাস আলফা ওয়াই প্লাস আলফা জেড। তাহলে আমাদের দেখ তিনটে দিকের তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ডিফারেন্ট, তাই তিনটে দিকের জন্য সেটাকে কিন্তু আমাদের আলাদা আলাদা ভাবে ভাবনা চিন্তা করতে হবে। ওকে, এই গেল কি আমাদের বেসিক কথাবার্তা। তাহলে তোরা এই অবধি কর, এই অবধিকেই তোরা ভালোভাবে দেখে নে। আমরা পরের ক্লাসেতে আহ ঘনত্বের পরিবর্তন কিরকম ভাবে হয় সেই সম্বন্ধীয় আলোচনাকে পরের ক্লাসে থেকে ডিসকাস করবো। ওকে, তাহলে ফর দ্য টাইম বিং সবাই ভালো থাকিস, সবাই ভিডিওটাকে দেখে নিস, বন্ধুদের সাথে শেয়ার করিস, এই আশা রেখে আজকের কথা আমরা শেষ করছি। চল, বাই।